5 মাসে একটু একটু করে বুঝতে পারছে যে তাকে নতুন পলিটিক্যাল সিচুয়েশন বা নতুন পলিটিক্যাল যে বাস্তবতা সেটাকে তার মানতে হবে। 2 হলো নতুন যে রাজনৈতিক শক্তি ভবিষ্যতে ক্ষমতায় যাবে ভোটের মাধ্যমে, তার সঙ্গে একটি কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে হবে। 3 হচ্ছে সকল ডিম এক ঝুড়িতে রাখার যেই ফল সেটা যথেষ্ট খারাপ ফল। ভালো হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, এক্সট্রাজুডিশিয়াল কিলিংয়ের বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী সেই তারপর সকালেই মারা গেছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা নিজেদের গুছিয়ে নিয়ে আবারও বাংলাদেশ দখল নিতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে, এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিয়ে। খালি পয়েন্ট এবং আমরা মাত্র গুলশান পয়েন্ট থেকে আসলাম। প্রত্যেকটি জায়গায় আমরা এই মেসেজটি দিতে চেয়েছি, আমরা জনদুর্ভোগ চাই না, আমরা জনভোগান্তি চাই না। সকলেই চান যে বাংলাদেশে একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়। আমরা দেখতে পেলাম যে কোর্টটাকে হঠাৎ করে হাইকোর্টের মাধ্যমে পুনর্বহাল করা হলো। তো 2024 সালে আমরা যেটা ভাবছিলাম যে এই নির্বাচনে হয়তো একটা প্রতিরোধ তৈরি হবে, একটা রেজিস্ট্যান্স তৈরি হবে, যেহেতু বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছিল, মাঠে নামার চেষ্টা করছিল, কিন্তু নির্বাচন সেরকম কোনো বাধা ছাড়া অতিক্রম করে যায়। ফলে সরকার অনেক বেশি ক্ষমতাশীল হিসেবে নিজেকে মনে করে এবং সে মনে করে তার যে বিগত 7-8 বছরে আগের সময় যে তার লসগুলো হয়েছে সেটা রিকভারি করবে। যেরকম সে বইতে ছাত্র রাজনীতি প্রবেশ করায়, যেটা সে আপনার মতো আন্দোলনের সময় যেটা বন্ধ করে দেওয়া হয়, ছাত্রলীগকে প্রবেশ করানোর জন্য ছাত্র রাজনীতি সেখানে প্রবেশ করানো হয়। সে কোটাটাকে আবার ফিরিয়ে আনছে, যত জায়গায় বলা হয়েছিল সবগুলো আবার ইনিশিয়েট করা শুরু করে 24-এর নির্বাচনের পরে, কারণ সে মনে করছে তার একটা অস্থির ক্ষমতা চলে আসছে, কোনো বিরোধিতা করার তার কেউ নাই। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে একত এটা যখন কোটাটা পুনর্বহালের রায় দিল, একটা তো এটা অযৌক্তিক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে খুবই ক্ষুব্ধ। ইভেন যারা সরকার দলের অনুসারী তারাও ক্ষুব্ধ, কারণ তাদের ক্যারিয়ার আছে, তারাও চাকরি পরীক্ষা দেয় এবং ছাত্র সমাজের ভিতরে একটা ব্যাপক অনাস্থা তৈরি হলো সরকারের প্রতি, বিগত সরকারের প্রতি। কারণ যখন একটা দেশের প্রধানমন্ত্রী সংসদে তারা একটা দেশের সমাধান করে দিয়েছিল, সেই জিনিসটাকে আবার ছলচাতুরি করে হাইকোর্টের মাধ্যমে ফিরিয়ে আনা। আর আমাদের রাজনৈতিক জায়গা থেকে চিন্তা ছিল যে 18 সালে আমরা আমাদের সবচেয়ে বড় আন্দোলনটা দেখছি, যেটা অর্জন আমরা পাইছি, সেটা যদি হারাই যায় তাহলে হচ্ছে এই আন্দোলন থেকে আমরা ছাত্র আন্দোলন ভবিষ্যৎ থাকবে, ফলে যে কোনো মূল্যে এটা বন্ধ করতে হবে। এটা ছিল আসলে কোটা সংস্কার আন্দোলনের ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাখ্যা করা হচ্ছে, ব্যাখ্যা করা হবে, এটাই স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো একভাবে ব্যাখ্যা করছে, তারা বিগত 15 বছরের ফ্রেম। জবাবদিহি না থাকলে 5 আগস্টের মতোই জনগণ ছুড়ে ফেলবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার বাস্তবায়নের জন্য নির্বাচন দরকার জানিয়ে তিনি বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধিরাই সমস্যার জট খুলতে পারেন। স্বৈরাচারের আমলে যারা কথা বলার সাহস পাননি তারাই এখন সংস্কারের কথা বলছেন। মন্তব্য করে তারেক রহমান তাদের ধন্যবাদও জানান। 2 মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির প্রস্তাবিত 31 দফা সম্পর্কে দলের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে সারা দেশে চলছে প্রশিক্ষণ কর্মশালা। এরই ধারাবাহিকতায় রাজধানী কদমতলীতে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত কর্মশালায় অংশ নেন স্থানীয় বিএনপির নেতারা। রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন আলোচনায়। নেতাকর্মীদের প্রশ্নের জবাবও দেন। আইনটা আলোচনা করে গেজেট করতে। এ সময় তিনি সংস্কার নিয়ে বর্তমানে যারা শোর তুলেছেন স্বৈরাচারের আমলে তারা এই বিষয়ে কোনো প্রশ্ন তোলেনি বলেও অভিযোগ করেন। অনেক মানুষকে আমরা দেখছি যারা সংস্কার করছেন, প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন। সেই সময় এই মানুষগুলোর মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোনো সংস্কারের কথা আমরা বলতে শুনিনি। তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল, বিএনপির নেতাকর্মীরাই বলেছিল সংস্কারের কথা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তবে আজকে যারা সংস্কারের কথা বলছেন আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। 2.5 বছর পরে বর্তমান সরকারের সংস্কার কমিশন একই কথা বলছে। সংস্কার না নির্বাচন আগে এমন প্রশ্ন যারা তোলেন তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, সংস্কার বাস্তবায়নের জন্যই নির্বাচন প্রয়োজন, আর নির্বাচন না হলে জবাবদিহিতা থাকে না। যেই সরকারই আসবে এই সামনের নির্বাচনে তাদেরকে আবার পরবর্তী 5 বছর পরে তো জনগণের কাছে যেতেই হবে। কাজেই যেই কমিটমেন্টগুলো বা যেই প্রতিজ্ঞাগুলো তারা জনগণের সামনে করেছে সেই কাজগুলো তারা কতটুকু কি করলো জনগণ তখন জবাব চাইবে। যদি ওই 10 টাকা কেজি চাল খাওয়াবো বলে 70 টাকা কেজি চাল খেয়েছে এরকম ঘটনা হয়, তাহলে ওই 5ই আগস্টের মতন ঘটনা ঘটবে, অথবা ভোটের ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ছুড়ে ফেলে দিবে। অন্তর্বর্তী সরকারের প্রতি যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনের সময় যত পেছাবে স্বৈরাচারের দোষরা ততই ষড়যন্ত্র করার সুযোগ পাবে। নির্বাচন হলে যেটি হবে সেটি হচ্ছে জনগণের কাছে জবাব দিতে তারা বাধ্য থাকবে। তার ফলে এই যে সব সমস্যা যেগুলো বলছে সমস্যা, কিছু মানুষ সেই সমস্যাগুলোর সমাধানের পথ গিট্টু জট আস্তে আস্তে খোলা ধরবে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন
দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। উদ্বোধন শেষে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। এবারও সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি চত্বরের অংশ নিয়ে হচ্ছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন ও নর্থ সিটি ব্যারিকেড অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা। রাতে তিতুমির কলেজের সামনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিতুমির ঐক্য উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার। এছাড়াও রোববার কলেজের সামনে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষ করে মহাখালী গুলশান সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণাও দেয় শিক্ষার্থীরা। ঢাকা উত্তর তিতুমিরের শিক্ষার্থীরা ব্লকেট করে দেবে এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন সন্ধ্যার পর থেকে মহাখালী পয়েন্ট এবং আমরা মাত্র গুলশান পয়েন্ট থেকে আসলাম। প্রত্যেকটি জায়গায় আমরা এই মেসেজটি দিতে চেয়েছি, আমরা জনদুর্ভোগ চাই না, আমরা জনভোগান্তি চাই না, কিন্তু রাষ্ট্র আমাদের কথা শুনতে চায় না। আপনারা যদি আলোচনা করতে না চান সরাসরি বলতে হবে আমরা আলোচনার জন্য প্রস্তুত নই, তবে শুধুমাত্র সেই মূলা ঝোলাবেন না। সেই মূলা ঝোলানো আশ্বাস তিতুমিরের শিক্ষার্থীরা গ্রহণ করতে রাজি নয়। আপনারা মন্ত্রণালয় থেকে দায়িত্ববান একজনকে পাঠান। আপনাদের যে নোটিশ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেটি আমরা দেয়ালে আঁকা গ্রাফিতি দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তরুণদের আত্মত্যাগে দেশকে নতুনভাবে গড়তে যাচ্ছি। হোটেল ইন্টারকন্টিনেন্টালের নবম সোশ্যাল বিজনেস ইউথ সামিটে তিনি এই আহ্বান জানান। এই সামিটে 21টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় প্রফেসর ইউনূস বলেন, অর্থ উপার্জন করা হ্যাপিনেস, কিন্তু মানুষকে সুখী করা সুপার হ্যাপিনেস। পৃথিবীকে পরিবর্তন করা খুব কঠিন কাজ নয়, মানুষের কথা ভেবে ব্যবসা করলে পরিবর্তন আসবে। Social business giving plan, so that the money that you give away doesn't go as a charity only. You create a separate pledge where it will go as an investment in social business. গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে এক হতে হবে সবাইকে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সুশাসন ও গণতন্ত্র বিষয়ে সেমিনারে বক্তাদের আলোচনায় উঠে আসে রাষ্ট্র সংস্কারের নানা ইস্যু। গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে ব্যক্তি মানসিকতা থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজের মৌলিক পরিবর্তনের তাগিদ দেন বক্তারা। আমরা নতুন স্বাধীনতা পাওয়ার পরে আগের থেকে আরো বেশি, আগে আমরা ভয় করতাম না, এখন আমরা নির্ভয়, যে আমরা সব জায়গায় নিজেকে সিংহ মনে করছি এবং এখন আমি বনের রাজা, সুতরাং আমি যা ইচ্ছা তাই করব। ছোট ছোট ভাই বোনেরা যারা রাস্তায় কোনো কিছুর তোয়াক্কা না করে জীবন দিয়েছে এবং দেওয়ার জন্য তারা প্রস্তুত থেকেছে এবং বাচ্চারাও জীবন দিয়েছে, শুধু চোখ বন্ধ করে এটা চিন্তা করেন তারা কেন কাজটা করেছে। অনুষ্ঠানে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেন, ৭২ সংবিধানের মধ্য দিয়ে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পথ তৈরি হয়েছে, তা দূর করতে সংবিধানের কাঠামোগত ও মৌলিক পরিবর্তনে জোর দেন তিনি। গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা হয়, যেটার একটা পূর্বসূত্র আমরা দেখতে পেয়েছিলাম 1970-এর দশকে শেখ মুজিবুর রহমানের শাসনের সময়। তারই একটা নতুন রূপ আমরা দেখতে পাই শেখ হাসিনার শাসনের মধ্যে। এবং এই জায়গাটায় দুটো দুর্বলতার কারণে এই এক ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন তৈরি হয়। এর একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক, আরেকটি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির। একই সাথে সংকটের সময় রাষ্ট্রের সঠিক সংস্কারে রাজনৈতিক দলগুলোকে মত পথ ভুলে এক কাতারে আসার আহ্বান জানান আলী রিয়াজ। বাংলাদেশে যেন আর স্বৈরতন্ত্র ফেরত না আসে, এ বিষয়ে ঐকমত্যের কোনো পার্থক্য নেই। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে সকলেই চান যে বাংলাদেশে একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়। পরিবর্তন কেবলমাত্র কথাই হবে না, আমি বুঝতে পারি, কিন্তু সেই জন্য আমি রাজনৈতিক দলগুলোর কাছে একটা আহ্বান জানাই। সেটা কি, অনেক বিষয় আপনাদের মধ্যে ভিন্নমত থাকবে, থাকারই কথা, কিন্তু যে জায়গাগুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত নেই, আসুন আমরা সেই জায়গায় এক থাকি। রাজধানীর লোক প্রশাসন কেন্দ্রে সেমিনারটির আয়োজন করে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স। ব্লেজারটা এরকম গোসলাঙ্গের মতো দৌড়াখালি কইছে রাপ্পা রাপ্পা খেলা হবে, তো খেলা কিন্তু চলছে। 22-এর বিপরীতে কত কইছে এখনো সংখ্যা গই না, শেষ করা যায় না। একদিন পরে কঠোর প্রতিশোধ দিয়েছে, রাপ্পা রাপ্পা খেলবো যতদিন ঝুঁকেঙ্গা নেই সালা। একটা বিষয় স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূস হুট করে ওই 5 আগস্ট তিনি রাষ্ট্র ক্ষমতার এই প্রধান দায়িত্বে বসেন নাই। তার একটা মিশন আছে, একটা স্বপ্ন আছে। ইন্ডিয়া দাদাবাবুদের অবস্থা দেখে সত্যি আমার কষ্ট হইতেছে। আর ইন্ডিয়া দাদাবাবুদের জ্বালায় না, দাদাবাবুরা অনেক লাফালাফি করছে যে এটা করবা না সেটা করবা না। দাদাবাবুদের ব্যবসা তো ধস নামছে, আরো নামবে, দাদাবাবুদের কষ্ট পড়াবে না। বাংলাদেশের আজকের এই পরিণতির জন্য বিএনপি দায়ী, এবং এই ভারতীয় এজেন্টরা পাসপোর্ট পর্যন্ত আছে ভারতীয়। বিএনপির কোন নেতৃবৃন্দ যাদের কাছে ভারতীয় পাসপোর্ট আছে আমরা জানি না, আমি নাম ধরে বলতে পারবো, কার কাছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমি দেখি না কিন্তু বলতে পারবো। বিএনপির পরিচিত অনেক নেতা আছেন যারা রয়ের এজেন্ট, এবং তারা যদি 100 টাকা ইনকাম করে তাহলে 90 টাকাই ভারতে পাঠায়। এই দল যদি ক্ষমতায় আসে অবিকল আওয়ামী লীগের আদলে রাষ্ট্র চালাবে। বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে তারা ভারতের স্বার্থ রক্ষা করে যাচ্ছে। যেভাবে তারা উন্মুক্তভাবে কথা বলছে ভারতের পক্ষে, তাতে মনে হচ্ছে যে ভারত তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের গোলামি করলে, বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ করলে তাদেরকে গুরুত্বপূর্ণ স্থানে পরবর্তী সরকারে বসানো হবে। বাংলাদেশের নৌবাহিনী নিয়ে ভারতের এত দুশ্চিন্তার কারণ কি? নৌবাহিনীর এই সামরিক প্রস্তুতির পেছনে রহস্যই বা কি? ভারতের দুয়ারে কি আসলে বাংলাদেশের জাহাজ পারমাণবিক বোমা নিয়ে বসে আছে? কি খবর রে বাবা, হাসিনাকে এবার বোধ হয় সত্যি সত্যি ফেরত দিচ্ছে ভারত। এটা আমাদের জন্য আশা জাগানিয়া ব্যাপার। আমরা খুনি হাসিনার বিচার দেখবো এই বাংলাদেশের মাটিতে। আমরা সবসময় জানি কান টানলে মাথা আসে, এবার আগে মাথা টেনে এনে মানে হাসিনাকে এনে তারপর কান আনা হবে। প্রশংসা ভাষ্যে শারজিজ আলম, হাসনাত আব্দুল্লাহ, মাহফুজ আলম, নাহিদ ইসলাম। বাংলাদেশের প্রতিচ্ছবি নাহিদ, মাহফুজ, হাসনাত, শারজিজ বাংলাদেশ।
31 পদে ইউনুস থাকবে, অসুবিধা আছে, সমস্যা আছে? 31 পদে নির্বাচন হবে না, কোনো কথা বলবে না, প্রোৎসাহিত করবে না, আলটিমেটাম দিবেন না, টাইম দিবেন না, আন্দোলন করবেন না, অশান্তি করবেন। স্পষ্টতই দেখা যাচ্ছে যে বিএনপির উপরের যে নেতারা মির্জা ফখরুল, শামসুজ্জামান দুরু, তারপরে আরও যারা আছে পরিচিত মুখ, আমির খসরু ইত্যাদি, তারা স্পষ্টত দেশদ্রোহিতা করে যাচ্ছে এবং স্পষ্টভাবে ভারতের প্রতিনিধিত্ব করে যাচ্ছে। বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে তারা ভারতের স্বার্থ রক্ষা করে যাচ্ছে। যেভাবে তারা উন্মুক্তভাবে কথা বলছে ভারতের পক্ষে, তাতে মনে হচ্ছে যে ভারত তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের গোলামি করলে, বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ করলে তাদেরকে গুরুত্বপূর্ণ স্থানে পরবর্তী সরকারে বসানো হবে। শুধু তারেক রহমান নয়, বিএনপির প্রতিটা দেশপ্রেমিক সদস্যের উচিত এই সকল ভারতপ্রেমী এবং বাংলাদেশের বিরুদ্ধে কাজ করা বিএনপি নেতাদের বিরুদ্ধে দাঁড়ানো। আমি অনেক আগে থেকেই জানি ছাত্রদের নতুন রাজনৈতিক দল হচ্ছে, যার সম্পূর্ণ সমর্থন করি, কারণ বাংলাদেশের চিরাচরিত পরিবার ভিত্তিক রাজনীতি শেষ হওয়া প্রয়োজন। নেতৃত্বের যোগ্যতায় এই বাংলাদেশে প্রধানমন্ত্রী বা দেশের নেতৃত্ব দিতে হবে, সে যেই পরিবারেরই হোক না কেন। কোনো বিশেষ মার্কা বা পরিবার ভিত্তিক রাজনীতির মাধ্যমে এই দেশকে এরকম বিপর্যয়ের মুখে ছেড়ে দেওয়া হয়েছে। তাই এই নতুন প্রজন্মের ছাত্রদেরকে রাজনৈতিক দল গঠন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। তবে মনে রাখতে হবে এই রাজনৈতিক দল গড়তে হবে প্রজ্ঞার মাধ্যমে, দেশপ্রেমের ভিত্তিতে এবং সাহসিকতার সাথে। আমরা দেখেছি এই 54 বছর খুব সহজেই অর্থের এবং লোভে যে কাউকে কিনে ফেলা যায়, এবং ভারত যে কাউকে কিনে ফেলে মুহূর্তের মাঝখানে বাংলাদেশিদেরকে দেশের বিরুদ্ধে কাজ করতে বা কাজ করায়। তাই এই নতুন প্রজন্মের ছাত্রদেরকেও মনে রাখতে হবে, একজন আরেকজনের উপরে নজর রাখতে হবে, অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যাবে না। ছাত্রদের মাঝখানে যারা যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিতে পারবে, শুধু তাদেরকেই নেতৃত্বের স্থানে তোমরা বসাও, আর নয়তো ঘুরে ফিরে সেই আওয়ামী লীগ বিএনপি হয়ে যাবে। সময় বেশি নেই। প্রফেসর মোহাম্মদ ইউনুস যেই দিন থাকবে না, বা ভারত যদি সফল হয় প্রফেসর ইউনুসকে সরাতে, তাহলে সেই দিনেই কিন্তু বাংলাদেশ আবার ভারতের দখলে চলে যাবে, যা কোনো মূল্যের বিনিময়ে আমাদের করতে দেওয়া যাবে না। আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে, দেশের বৃহত্তর স্বার্থে, বাংলাদেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে প্রফেসর ইউনুসকে আমাদেরকে সাহায্য করতে হবে, ওনাকে টিকিয়ে রাখতেই হবে। আমরা জানি প্রফেসর ইউনুসের সরকারের মধ্যেও বহু ভারতীয় দালাল, এবং ওনার যেহেতু রাষ্ট্র পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নেই, সেই জন্য অনেক সমস্যা হচ্ছে। আবার একই সাথে সেনাবাহিনী ও প্রফেসর ইউনুসের মধ্যে চলছে দ্বন্দ্ব। সেনাবাহিনী যেসব আয়নাঘরের খুনিরা আছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। সেনাবাহিনী মনে করছে যে সব খুনিকে একত্রে গ্রেফতার করলে বোধহয় কোনো সমস্যা সৃষ্টি হতে পারে, কিন্তু আমি সেনাবাহিনীকে আশ্বাস দিয়ে বলতে চাই, আয়নাঘরের সকল খুনি বাংলাদেশের সকলের পরিচিত দুষ্কৃতিকারী খুনি, এবং তাদেরকে একত্রে গ্রেফতার করলে কোনো সমস্যা হবে না, বরঞ্চ এই সেনাবাহিনীর ভাবমূর্তি আর উজ্জ্বল হবে। তাদেরকে আশ্রয় প্রশ্রয়ের মাধ্যমে সেনাবাহিনী যেই নিজের মান সম্মান ক্ষুণ্ণ করছে, তা সেনাবাহিনীর বর্তমান ও ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর। ইদানিং আমার চোখে এসেছে ব্যারিস্টার ফুয়াদ সশস্ত্র বাহিনীর সমালোচনা করেছে, এবং আমি দেখেছি আমারই পরিচিত বেশ কিছু অবসরপ্রাপ্ত অফিসার ভীষণ ক্ষেপে উঠেছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কেন? আমি তো ব্যারিস্টার ফুয়াদের সবগুলো কথা শুনেছি, একটা কথাও তো ভুল বলিনি। আপনারা সত্য সবসময় তিক্ত হয়, আপনারা সত্য শুনতে ভয় পান কেন? আপনি যদি সত্যিই সশস্ত্র বাহিনীকে ভালোবাসেন, তাহলে তো সত্য শুনে ঘৃণা করার কথা না, সত্যের সামনে মুখোমুখি হওয়ার কথা, এবং সেই সত্যকে শুনে সেই পরিবর্তন বা সংস্কার এই সশস্ত্র বাহিনীতে করতে হবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থের জন্যই। কিন্তু কেন আপনারা সত্যি শুনে রাগ হচ্ছে? আমি তো প্রতিটা কথা শুনেছি, যেই কথাগুলো আমি গত 5 বছর ধরে বলে এসেছি, সেই কথার সামারিটাই দিয়েছে ব্যারিস্টার ফুয়াদ। ইন্ডিয়া দাদাবাবুদের অবস্থা দেখে সত্যি আমার কষ্ট হইতেছে। আর ইন্ডিয়া দাদাবাবুদের জ্বালায় না, যে কোনো দেশের সব শক্তির মূলেই তো আপনার অর্থনীতি, দেশের না যে কোনো মানুষের টাকা না থাকলে কেউ দাম নেয়। বাংলাদেশে এত বড় একটা ব্যবসা ছিল ইন্ডিয়ার, সেই ব্যবসা মাটির সাথে মিশাই দিচ্ছে। চাল আনতেছে মায়ানমার থেকে, চাল আনতেছে পাকিস্তান থেকে, পাকিস্তান মায়ানমার থেকে চাল আনেও হচ্ছে না, এখন আবার নতুন করে ভিয়েতনাম থেকে চাল আনার সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকার। আর এদিকে ইন্ডিয়ার চাউল বন্দরে পড়ে রয়েছে, প্রতি কেজিতে 2 টাকা 3 টাকা কমেও দিয়েও তারপরে কাস্টমার পাচ্ছে না, চালগুলো নিতেছে না কেউ। আর জ্বালায় না, ঠিক আছে? এদের কষ্ট দেখে আমাদের কষ্ট হয়। এদিকে পেঁয়াজের উৎপাদন বাড়ছে, বাংলাদেশে পেঁয়াজের দাম কম, আলুর দাম কম, ওদিকে তো ইন্ডিয়ার কৃষকরা মনে করেন যে কান্নাকাটি শুরু করছে, কারণ বাংলাদেশ তো এগুলো আনতেছে না। দাদাবাবুরা অনেক লাফালাফি করছে, এটা করবা না সেটা করবা না। দেখেন সেখানে বাংলাদেশের মানুষের ভিতর একটা জিনিস ঢোকাই দিয়ে গেছিল, যে ইন্ডিয়া যদি আমাদেরকে পেঁয়াজ না দেয় পেঁয়াজ খাইতে পারবো না, চিনি না দেয় চিনি খাইতে পারবো না, তারপর চাল না দেয় চাল খাইতে পারবো না। এগুলো কিন্তু সেখানে প্ল্যান করে ঢুকাইছিল বাংলাদেশের জনগণের ভিতর। কেন ঢুকাইছিল? কারণ সেখানে জানে যে আমি যদি ইন্ডিয়ার না দিই তাহলে ক্ষমতা থাকতে পারবো না, আর বাংলাদেশের জনগণ যদি মনে করেন ইন্ডিয়ার যুদ্ধ চলে যায়, তাহলে বাংলাদেশের ইন্ডিয়া সেখানে রাখবে না। এই জন্য কিন্তু বিভিন্নভাবে ডিমটাও আমাদের ইন্ডিয়ার থেকে আনতে হয়েছে। কেন আনতে হয়েছে? ওই যে ব্যবসায়িক সুযোগ সুবিধা আমরা দিচ্ছি, যে আমি তোমাকে ব্যবসায়িক সুযোগ সুবিধা দিচ্ছি, তুমি আমাকে ক্ষমতা দাও। সেখানে এটাই করছিল, আমাদের কোনো কিছু বাড়ায় নেই। শুধু আমি সেখানে বারবার করে বলছে যে আগে 1 ইঞ্চি জায়গাও ফেলে রাখবেন না, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। ইন্ডিয়ার থেকে পেঁয়াজ এনে পেঁয়াজ বাংলাদেশে পচাইছে, পেঁয়াজের দাম বাড়াইছে ইন্ডিয়াকে বেশি টাকা দেওয়ার জন্য, ইন্ডিয়াকে খুশি রাখার জন্য। কই এবার তো পেঁয়াজের দাম কম, এবার তো আলুর দাম কম। হ্যাঁ, আবার আমাদের চিনি আনতাম ইন্ডিয়া থেকে চিনি আনতেছি না, চিনি অন্য দেশ থেকে আনতেছি। চাল শুধু ইন্ডিয়ার থেকে না আমরা আনতেছি। ও অনেকে বলছিল 5 তারিখের পরে যে আমরা চাল না দিলে তো খাইতে পারবি না, পশ্চিমবঙ্গে অনেকে বলছিল সে চাল আমরা শুধু এক দেশ থেকে না, আগে আমরা মায়ানমার থেকে পাকিস্তান থেকে, এখন আমরা ভিয়েতনাম থেকে আনতেছি। তো সেক্ষেত্রে মার্কেটটা কে হারাইতেছে? বাংলাদেশে ইন্ডিয়া হারাইতেছে। ইন্ডিয়া তো অলরেডি মার্কেট হারাই ফেলছে,
এই মার্কেট ইন্ডিয়া কখনো ফিরে পাবে? যেটা একবার হারা যায় সেটা ফিরে পাইতে অনেক কঠিন। ইন্ডিয়ার দাদাবাবুদের বাংলাদেশের বাজার হারাই গেছে, বাংলাদেশের বাজার ইন্ডিয়ার দাদাবাবুরা ফিরে পাচ্ছে না, সম্ভব না। কারণ বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার ঘৃণা করতেছে। আর এরপর যে সরকার আসবে, ইন ফিউচারে যে সরকার আসবে, সে কি ইন্ডিয়ার বন্ধু হবে? আপনার কি এটা মনে হয়? না। কারণ ইন ফিউচারে যে সরকার আসবে সে জনগণকে ভয় পাবে, এই জনগণের ভয় হলেও ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করবে না। দাদাবাবুদের ব্যবসা তো ধস নামছে, আরও নামবে, দাদাবাবুদের কষ্ট করাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকে লেবাথেবা ভাবেন, আসলে কি তিনি লেবাথেবা? এত বড় স্বনামধন্য একটা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের তিনি একজন ওনার বা এটা স্রষ্টা, একজন নোবেল লরিয়েট, বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে ওনার থেকে সামান্য বক্তব্য নেওয়ার জন্য ওনাকে দেশে বিদেশে আমন্ত্রণ জানায়। বাট আমরা ভাবি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ল্যাবরেটরি ক্যারেক্টার, অনেকেরই আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। বাট আস্তে আস্তে একটা বিষয় স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূস হুট করে ওই 5 আগস্ট তিনি রাষ্ট্র ক্ষমতার এই প্রধান দায়িত্বে বসেন নাই, তার একটা মিশন আছে, একটা স্বপ্ন আছে। লাস্ট 111 সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে তৎকালীন সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অফার করা হয়েছিল যে আপনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে যান, মানে প্রেসিডেন্ট হন আর আমরা দেশ কন্ট্রোল করি। তখন তিনি রাজি হননি। এরপর একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন, সেখান থেকে হুট করে তিনি সরে গিয়েছিলেন। আর এবার যখন তিনি রাষ্ট্র ক্ষমতায় বসছেন, আস্তে আস্তে তার সেই পুরনো স্বপ্নগুলো অথবা বাংলাদেশকে নিয়ে তার যে অদূরদর্শী চিন্তাভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, এই বাংলাদেশের লিড কে করবে, কাদের হাতে এই বাংলাদেশ নিরাপদ থাকবে, মানে এরকম নানান চিন্তাভাবনার প্রতিফলন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের যে রাজনৈতিক দল গঠনের ইস্যু, সেই ইস্যুতে অনেকেই বলার চেষ্টা করছেন, বিশেষ করে বিএনপি সহ অনেকেই, যে ছাত্রদের এই রাজনৈতিক দলের উদ্যোক্তা অথবা পেছন থেকে সবচেয়ে বড় সাপোর্টকারী ভূমিকা রাখা ব্যক্তিরা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি চাচ্ছেন যে নেতৃত্বে, বাংলাদেশের নেতৃত্বে তরুণরা সামনে আসুক। ইভেন এই জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে তিনি ফিনান্সিয়াল টাইমসের যে পডকাস্ট আছে সেখানে বলছিলেন যে এই তরুণরা যে জিনিসটা অর্জন করছে এটা যদি তাদের হাতে না থাকে তাহলে সব নষ্ট হয়ে যাবে, পুরোনোরা নতুনরা এটা ব্যালেন্স করতে পারবে না। সো এখানে তরুণরা ডিজার্ভ করে। তো সকল কিছু থেকে অনেকের এই ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উৎসাহী আপনার ছাত্রদের এই রাজনৈতিক দল হয়তো এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহে মাঠে আসতে পারে। আমরা চাই বাংলাদেশের মূলধারা রাজনৈতিক দলের সংখ্যাগুলো আরো বাড়ুক, যেন যেই দলগুলো আছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বারো যারা, তারা তো এটা মনে না করে বলে যে আমরাই খালি সারা জীবন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবো, বাবার পরে মেয়ে, মেয়ের পরে বউ, বউয়ের পরে পোলা, পোলার পরে নাতি, এটা ফ্যামিলি লিগেসির মধ্যে যেন এটা আটকে না যায়। এখন বিএনপি অন্যান্যরা কিভাবে দেখছে? বিএনপি বলছে যে আপনার রাজনৈতিক দল করবেন করেন, তবে সরকারে থাকা পোলাপাইন যদি অথবা সরকারে থাকা কেউ যদি এই রাজনৈতিক দল গঠনের পক্ষে সহযোগিতা করে তাহলে এটা জনগণ মেনে নেবে। এখন জনগণ, আমি বারবার বলি, মানে জনগণের নাম ব্যবহার করে বিএনপি পন্থী জনগণ মেনে নেবে না, আওয়ামী লীগ পন্থী জনগণ আওয়ামী লীগের সাথে মেনে নেবে না, এটা আলাদা আলাদা একটা ইস্যু আছে। এখন আজকে রুল কবির রিজভী সাহেব, মির্জা ফখরুল ইসলাম সাহেব, জনাব তারেক রহমান সাহেব, তারা কিন্তু এখন ধারাবাহিক বক্তব্য দিচ্ছেন, ছাত্রদের রাজনৈতিক দলকে তারা ওয়েলকাম করছেন, বাট সরকারি পৃষ্ঠপোষকতা হলে সেটা জনগণ মেনে নেবে। এখন জনগণের মধ্যে বা দলগুলোর মধ্যে কেন এই চিন্তা? দলগুলোর মধ্যে চিন্তার মেইন একটা জিনিস হচ্ছে কি, আমি একটা জিনিসের উদ্যোক্তা, আমি চাচ্ছি এই জিনিসটা হোক, এটা আমার স্বপ্ন। সো আমি এবার যখন রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ জায়গায় আসি, আমার অধীনস্থ যারা আছে সরকারি বেসরকারি কর্মচারী কর্মকর্তা, আমাদের এই দেশে কি হয়, ক্ষমতা যে থাকে তারা সবাই চাটে, প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে সবাই, মানে মোটামুটি আমরা সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিরা কিন্তু আমরা মানে এক ধরনের গোলামি বা বশ্যতার মধ্যে আমরা স্বীকার করে নিই। তো বিএনপির ভয় হচ্ছে যে ধরেন মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের উৎসাহী যদি রাজনৈতিক দলটা গঠিত হয় তাহলে আগামীতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে একটা মেসেজ ক্রিয়েট হয়ে যাবে কি, ডক্টর মোহাম্মদ ইউনূস এই দলটার উদ্যোক্তা, প্রকাশ্যে না অপ্রকাশ্যে কথাবার্তা এগুলো এখন সামনে ক্লিয়ার, যে হয়তো জায়গা কাটতেছেন না বা সরাসরি বলতেছেন না, কিন্তু পাবলিক বুঝতেছে যে না এই দলটার পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ তার প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা কথা। তো সেখান থেকে নির্বাচন হইলে এই যে সিস্টেম বা নির্বাচন কমিশনকে যারা সহযোগিতা করবেন রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীরা, তারা কি এটার বাহিরে গিয়া একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে? বিএনপির কিন্তু প্রশ্নটা এই জায়গাতেই, যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে যদি কোনো দলকে প্রমোট করেন, ব্যাকগ্রাউন্ডেও থাকেন, তো স্বাভাবিকভাবে এটা প্রশাসনের কাছে একটা বার্তা চলে যাবে, নতুন কিছু এখানে ঘটতে পারে। সেই ভয় থেকে বিএনপি মনে করতেছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কিংস প্রায়োরিটি এটা যদি করা হয় তাহলে জনগণ মেনে নেবে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি কিন্তু বলছেন না, বাট বিভিন্ন বক্তব্যে তিনি দেশে বিদেশে যেখানে যাচ্ছেন তার বক্তব্যগুলোতে আমরা বরাবরই দেখতে পাচ্ছি যে তিনি চাচ্ছেন যে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে তরুণরা আসুক। এখন তরুণদের তিনি কেন চাচ্ছেন? কারণ এখানে বাংলাদেশের যে সিস্টেমটা হয়ে গেছে, এখন এই সিস্টেমের পরিবর্তনের জন্য আমাদের সব রাজনৈতিক দলগুলো কথা বলে, কিন্তু কথা বলার পরেও সিস্টেমে কি পরিবর্তন বিষয়টি আপনারা দেখছেন খুব কাছাকাছি সময়, অর্থাৎ হাসিনার পরপরই সিরিয়ায় স্বৈরাচার ফ্যাসিস্ট আসাদের পতন হয়েছে, আসাদ দেশ ত্যাগ করে পালিয়েছে রাশিয়ায়। ইতিমধ্যে আসাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আসাদের সহযোগীদের দ্রুত বিচার হচ্ছে, সর্বোচ্চ শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশে 6 মাসের মাথায় পতিত ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগ হরতাল ডেকেছে 18 ফেব্রুয়ারি। তো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগকে নিয়ে এক ধরনের নুনু ভাব আমরা দেখছি। কেউ কেউ বলার চেষ্টা করছে নাকি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা আমরা কিভাবে বলি, ছাত্রলীগ নিষিদ্ধ করায় অনেকের বুকের মধ্যে বেদনা জেগেছে। তো সব মিলিয়ে আসলে সাধারণ মানুষ কিভাবে দেখছেন, কেন আওয়ামী লীগকে তোষণ করা হচ্ছে? আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট রূপ আমরা দেখেছি, যে ভয়াবহ রূপ আমরা দেখেছি, বাংলাদেশের মানুষ কি শুধু রক্তই দেবে? 71-এ যারা জীবন দিয়েছেন তাদের স্বপ্ন কি কোনো বাস্তবায়ন ঘটেছে? ঘটে নাই। 24-এর বিপ্লবের যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের পাশে কি আমরা এই গত 6 মাসে সত্যিকারভাবে দাঁড়াতে পেরেছি? আমরা কি 90-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা রাজপথে ছিলেন, তাদের প্রতি কোনো খেয়াল করেছি? নাকি বাংলাদেশের মানুষ একটি গ্রুপের কাছে জিম্মি, যে তারাই জীবন দিবে, তারা ফ্যাসিজম সরাবে, তারা স্বৈরাচার সরাবে, তারপরে মজা মিয়া ফজা খাবে? এভাবে তো ভাই চলতে পারে না, এগুলো সমর্থন করার কোনো কারণই নাই। গত 6 মাসে আপনারা যদি দেখেন যারা রাজপথে ছিলেন তাদের প্রতি কোনো খেয়াল করেছি? নাকি বাংলাদেশের মানুষ একটি গ্রুপের কাছে জিম্মি, যে তারাই জীবন দিবে, তারা
ফ্যাসিজম সরাবে, তারা স্বৈরাচার সরাবে, তারপরে মজা মিয়া ফাজা খাবে, এভাবে তো ভাই চলতে পারে না। এগুলো সমর্থন করার কোনো কারণই নাই। গত 6 মাসে আপনারা যদি দেখেন যে প্রধান যে রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত ইসলামী বা অন্যান্য বাম সংগঠন একটা পিছনে লেগে আছে, একটা পিছনে এই অভিযোগ, একটা পিছনে ওই অভিযোগ। অর্থাৎ মানে এই যে একটা বিপ্লব, এই যে একটা গণ অভ্যুত্থান ছাত্র জনতা, তার মাধ্যমে যে বিজয় আমাদের অর্জিত হলো সেটিকে ব্যর্থ করার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যেন সবাই উঠে পড়ে লেগেছে। আজকে আমি একটি পত্রিকায় একটি ইন্টারভিউ দেখছিলাম, একটি রিপোর্ট দেখছিলাম, কালবেলা পত্রিকায় একটি রিপোর্ট করেছে 4 শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ। আল জাজিরার সাথে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর আলী রিয়াজ। সেখানে তিনি বলেছেন আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য 4টি শর্ত তিনি উল্লেখ করেছেন। 1, 16 বছরের শাসনামলে বিশেষ করে 24 সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ক্ষমা চাইলে হয়ে গেল। 2, দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা, বুঝলাম না এই বিষয়টা, আমি বুঝলাম না। 3, শেখ হাসিনা পরিবারের কোনো সদস্যকে নেতৃত্বে না রাখা। 4, মানবতা বিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। তো এই 4টা শর্ত কাকে দিচ্ছেন? আওয়ামী লীগকে দিচ্ছেন। অর্থাৎ এই ভাবনাটা আসলো কিভাবে? অর্থাৎ আওয়ামী লীগ ফিরতে পারবে এই ভাবনাটাই তো কি অপরাধ? ডক্টর আলী রিয়াজের মতো একজন রাজনৈতিক বিশ্লেষক, যিনি অনেক ভালো বই লিখেছেন, অনেক ভালো লেখা লিখেছেন, তার মাথায় এই ভাবনাটা আসলো কিভাবে? এটাই আসলে আমার বোধগম্য হচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে আমি চাই যে আমাদের দর্শক যারা আছেন তারা তাদের মতামত দেবেন। সেই মতামত আমি আপনার কমেন্ট সেকশনে আমি আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে আমার সঙ্গে যোগ দিতে পারেন। সংক্ষিপ্তভাবে আপনারা আপনাদের মতামত তুলে ধরতে পারেন। অর্থাৎ যে বিভীষিকাময় পরিস্থিতি বাংলাদেশ অতিক্রম করেছে গত 16 বছরে, এই 16 বছরের অপরাধগুলোর আসলে কার্যকর কোনো বিচারই হচ্ছে না। গত 6 মাস ধরে বিচারের নামে নানা মহড়া দেখছি আমরা, নানা রকম কথা শুনছি, অথচ এই বিচারগুলো এত দীর্ঘসূত্রতার কোনোই কারণ নাই। এই বিচারগুলো হতে হবে অত্যন্ত দ্রুতগতিতে সামারি ট্রায়ালের মাধ্যমে, কারণ সকল ধরনের সাক্ষ্য প্রমাণ জলজ্যান্ত। এখানে এত অনুসন্ধানের আর কিছু নাই। এখন ধরেন প্রথাগতভাবে মামলার যেভাবে অনুসন্ধান চলে, সেই অনুসন্ধান করে যদি আপনি বিচার করতে চান তাহলে এটি দীর্ঘ সময়ের ব্যাপার, এবং এই দীর্ঘ সময় দেওয়া মানে হচ্ছে এই ফ্যাসিস্ট পতিত স্বৈরাচারকে, পতিত আওয়ামী লীগকে, পালিয়ে যাওয়া হাসিনাকে পুনর্বাসন করার আরেকটি নামান্তর। আর প্রধান দলগুলো যেভাবে একে অপরের সঙ্গে কামড়াকামড়ি করছে, আমার মনে হয় যে সেটি সঠিক হচ্ছে না। যত শক্তিশালী দলই হোক, যত বড় দলই হোক, আওয়ামী পুনর্বাসনের ক্ষেত্রে কেউ যদি কোনো সফটনেস প্রদর্শন করে তাকে কোনোভাবেই টলারেট করা হবে না। অন্তত আমি আমার জায়গা থেকে কখনোই এটি সমর্থন করবো না, কারণ এভাবে হতে পারে না আর কি। মানুষ বুকে রক্ত দিবে আর আপনারা এসে মজা লুটবেন, আপনারা ক্ষমতায় যাবেন, আপনারা মজা লুটবেন, মজা লুটার জন্য আপনারা এই স্বৈরাচারকে আপনারা সমর্থন করবেন। এটি যদি আমি মেনে নেই তাহলে মানুষ হিসেবে আসলে আমার কোনো অস্তিত্ব থাকে না, আমি মানুষ হিসেবে আমি ক্লেম করতে পারি না। তো ইতিমধ্যে অনেকেই যোগ দিয়েছেন, যারা যোগ দিয়েছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ অত্যন্ত সংক্ষেপে আপনারা আপনাদের মতামতটি দেবেন, যেন অধিক মানুষের মতামত আমরা নিতে পারি। আমরা সবাইকে সংযুক্ত করে নিই। প্রাথমিকভাবে আমি আসলে 8-10 জনের বেশি সংযুক্ত করতে পারি না টেকনিক্যাল কারণে। যারা এখানে যোগ দিচ্ছেন দয়া করে আপনারা আপনাদের মাইকটা মিউট করে রাখেন, যখন আপনারা বলবেন তখন আপনাদের মাইকটা মিউট করে দিবেন, এবং খুব সংক্ষিপ্ত করে আমি আপনাদের মতামতটা নিতে চাই। দয়া করে কোনো ব্যক্তি আক্রমণ করবেন না, আপনারা আপনাদের মতামতটা দিন যে এই যে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে প্রচেষ্টা আমরা দেখছি বা আওয়ামী লীগ যে হরতাল ডাকছে সেটিকে আপনারা কিভাবে দেখছেন, আপনাদের মতামতটা নিতে চাই। প্রথমেই মাহির আপনাকে দিয়ে শুরু করি। জি, আসসালামু আলাইকুম। কনসার্ন ভাই, আমি যেটা বলতে যাচ্ছি যে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কথাটা উঠছে, এটা হলো আমাদের বিপ্লবের একটা ব্যর্থতা। কারণ এই কথাটাই আসার কথা না, ঠিক আছে? একটা গণহত্যাকারী দল, যে দলটার প্রথম এজেন্ডা হচ্ছে যে বাংলাদেশকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানানো, এই দলটা বাংলাদেশের রাজনীতি করার অধিকারই নাই। তাদের তো এজেন্ডাটা দেশ বিরোধী। একটা রাষ্ট্রদ্রোহী সংগঠন কিভাবে বাংলাদেশে রাজনীতি করার মানে আসবে কিনা, ব্যাক করবে কিনা, এই কথাটা উঠে কোত্থেকে? তো ডক্টর আলী রিয়াজের কাছে আমার প্রশ্ন, যে আপনি যে বললেন যে আওয়ামী লীগ ক্ষমা চাইলে যে তারা রাজনীতি করতে পারবে, তো যারা শহীদ হয়েছে, আওয়ামী লীগ যাদের খুন করছে, তাদের সাথে কি আপনি কথা বলে নিছেন যে তাদের গার্জিয়ান, তাদের পরিবার পরিজন মাফ করবে কিনা? আপনি যে আগে বললেন আওয়ামী লীগ চাইলে মাফ চাইলে ইয়া করতে পারবে, রাজনীতি করতে পারবে। তো ডক্টর আলী রিয়াজের কাছে এটা আমার প্রশ্ন, এই গভর্নমেন্টের কাছে আমার প্রশ্ন এটা, ঠিক আছে? জি, আপনাকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি উত্থাপন করেছেন। জনাব জুবাই সবুজ, আপনার কথা শুনি। আসসালামু আলাইকুম। কনক ভাই, আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আবার আপনার সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। আসলে আলী রিয়াজ সাহেবের বক্তব্যের বিষয়ে তো আগের ভাই একটু কথা বললেনি। আমি শেখ হাসিনার কামব্যাক নিয়ে বলবো। সেটা হচ্ছে, আমরা জানি যে এখনো শেখ হাসিনার যে সাজানো প্রশাসন, সেই প্রশাসন কিন্তু এখনো বর্তমান রয়েছে। সুতরাং আলী রিয়াজ বা অন্য যে কেউ এই শর্ত সাপেক্ষেও যদি আওয়ামী লীগকে কামব্যাক করার চিন্তা করে, আমরা ডক্টর জাহিদের বক্তব্য খুব শুনি এবং এই ভদ্রলোককে ভালোবাসি বিভিন্ন কারণে, কিন্তু ইদানিং তিনিও তার বক্তব্যের মধ্য দিয়ে কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগকে কামব্যাক করানোর ক্ষেত্রে তিনিও এক ধরনের সমর্থন দেন। কেন দেন, কোন যুক্তি দেন, কিভাবে দেন আমি জানি না, কিন্তু ওনাদের প্রশাসনের দিকে মাথায় রাখা উচিত যে বর্তমান যে প্রশাসন যেটা সেট আপ করা আছে, মানে যেটা এখন বলবৎ আছে, এই অবস্থায় হাসিনা দূরে থাকবে। আওয়ামী লীগের
সামান্য পরিমাণও যদি আওয়ামী লীগ কামব্যাক করতে পারে তাহলে এই দেশের কি অবস্থা হবে। দ্বিতীয় হচ্ছে সমন্বয়কদের বিষয়ে বলবো যে সমন্বয়কদের অনেক ভুল থাকতে পারে, কিন্তু আমরা জানি যে খালেদা জিয়ার যে মুক্তি এবং তারেক রহমানের বর্তমানে যে মুক্ত রাজনীতি করার অধিকার, এই অধিকার আমরা কখনোই অস্বীকার করি না যে লাস্ট 15 ইয়ার্স বিএনপি জামাত অনেক আন্দোলন করেছে, কিন্তু এই সমন্বয়কদের মাধ্যমেই কিন্তু এই আন্দোলন সফল হয়েছে। এবং হাসিনা যদি কামব্যাক করে তাহলে সবার আগে এই মানুষগুলো ফাঁসি হবে। তাদের বিনিময়ে বিএনপি জামাত বা অন্য সব দল এখন অনেক ফ্রিলি রাজনৈতিক কথাবার্তা বলতে পারছে বা রাজনৈতিক মিটিং মিছিল করতে পারছে। লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে এই আন্তঃকোন্দল বিএনপি জামাত ছাত্রদল শিবির অথবা অন্যান্য দল, এটা আসলে হাস্যকর, খুবই হাস্যকর। আপনি ইলিয়াস সাহেব এবং পিনাকি ভট্টাচার্য, ওনারা আমার যতটুকু মনে পড়ে যে এই ঘটনা গণঅভ্যুত্থানের পরে সবারই দাবি ছিল যে এই সরকারকে বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা করা এবং সেইভাবে একটি সরকার তৈরি করা অথবা সংবিধান আগেরটাকে ক্যান্সেল করা, নতুন সংবিধান প্রণয়ন করা। এই সব ক্ষেত্রেই আমরা দেখেছি যে রাজনৈতিক স্পষ্ট বিভাজন বিএনপি জামাতের মধ্যে বা অন্যান্য দলের মধ্যে। এবং আপনি দেখবেন যে যারা শেখ হাসিনার দোষর ছিল, আমি এর আগের একটা প্রোগ্রামে আপনাকে বলেছিলাম যে জাতীয় পার্টি নিঃসন্দেহে দোষর ছিল, কিন্তু চরমোনায় দোষর ছিল। এখন চরমোনায়ের সাথে মানে কে হাত মেলাবে, জামাতের আমির আগে যাবেন নাকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে যাবেন, এই নিয়ে তাদের মধ্যে আন্তঃপ্রতিযোগিতা। কিন্তু আপনার অবশ্যই মনে আছে যে ঐতিহাসিক চর, আমি বলি আমার ভাষায়, যে এই তাদের যে নায়েব আমির বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে সে ঐতিহাসিক চর খাওয়ার আগ পর্যন্ত চরমোনাই আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেটা স্থানীয় হোক এবং সংসদ নির্বাচন হোক। সুতরাং আমাদের আন্তঃকোন্দল এমন পর্যায়ে চলে গেছে যে তারা আওয়ামী লীগের সহযোগী ছিল, তাদেরকে এখন আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি। আমি অনেক এলোমেলো কথা বললাম, ভাই মাফ করবেন, ভালো থাকবেন। ধন্যবাদ জুবাই সবুজ। আমরা কথা বলি জনাব গোলাম রাব্বানী। জি ভাই, আনমিউট করে নেন। আসসালামু আলাইকুম।